আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 17 এ স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে সমানতা বা আইসোমারিজম। আচ্ছা, সমানতা বা আইসোমারিজম এটা আসলে একটা অনেক বড় একটা সেক্টর অর্গানিক কেমিস্ট্রির, বাট আমাদের এসএসসি লেভেলে দেখা যাচ্ছে যে অল্প কিছু এক্সাম্পল আর হচ্ছে বুঝে 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 অল্প কিছু এক্সাম্পল করলেই দেখা যাচ্ছে ওইগুলো থেকেই হচ্ছে ম্যাক্সিমাম টাইম কমন আসে। ঠিক আছে, তো এখন সমানতা মূলত সিম্পল দুইটা ব্যাপার, যে আণবিক সংকেত একই আণবিক সংকেত থাকবে, একই আণবিক সংকেত, এটা মাস্ট। আর একটা শর্ত হচ্ছে যে ভিন্ন রাসায়নিক, কমপক্ষে একটা ভিন্ন রাসায়নিক বা ভৌত বা রাসায়নিক ধর্ম থাকতে হবে। ঠিক আছে, কমপক্ষে একটা ভিন্ন ভৌত বা রাসায়নিক ধর্ম থাকতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি একটা যৌগ আছে, দেখবা হাজারি স্যারের বইতে খুব সহজেই বোঝা যায়, সেটার নাম হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো হচ্ছে মারাত্মক ইজি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে পড়বো ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এখানে কাইরাল কার্বন থাকে, কেন কি কাইরাল কার্বন এগুলো বোঝার দরকার নেই, আমি তো বললাম যে কিছুক্ষণ পরে এগুলো আমাদের সব ডিটেলস বা বিস্তারিত আসবে, আপাতত জাস্ট তোমরা নলেজে রাখো। এটার নাম হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড। আর একটা কম্পাউন্ড, এখানে কি ওয়েস্টটা হাইড্রোক্সিল মূলকটা একযোজি হাইড্রোক্সিল মূলকটা ছিল ডানে। ঠিক আছে, আমরা এটার নাম বলছিলাম কি ডিল্যাকটিক অ্যাসিড। আর এখানে থাকে হচ্ছে বামে, হ্যাঁ, আর বামে অ্যান্ড পুরো যৌগ হুবহু সেম, মানে আণবিক সংকেত পুরো সেম, বাট এইটা একটা যৌগ, এইটা একটা আলাদা যৌগ। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলকটা বামে, এটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড, বাট আমাদের আণবিক সংকেত কিন্তু সেম। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য জাস্ট সিম্পল দুইটা পার্থক্য। ঠিক আছে, সমানত হইতে হলে এটা লাগবে, একটা হচ্ছে আণবিক সংকেত এক হইতে হবে, যেমন এইটার এটা কিন্তু আণবিক সংকেত এক। এখানেও কি কার্বক্সিলিক অ্যাসিডের COOH মূলক আছে, কার্বন আছে, হ্যাঁ, হাইড্রোক্সিল মূলক আছে, দেন হচ্ছে হাইড্রোজেন, আর হচ্ছে মিথাইল একদম সব সেম, বাট পার্থক্যটা জাস্ট সিম্পল দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন, অর্থাৎ এখানে হাইড্রোক্সিল মূলকটা ডানে, এটা হচ্ছে বামে। আর একটা কি, কমপক্ষে একটা ভৌত বা রাসায়নিক ধর্ম ভিন্ন। সাপোজ আমি যদি বলি যে এইটার স্ফুটনাঙ্ক সাপোজ ধরলাম যে 5 ডিগ্রি সেলসিয়াস, ওকে, 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এইটার হচ্ছে সাপোজ স্ফুটনাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা আমরা ধরে নিছি, আমাদের সুবিধাতে আমরা ধরে নিছি, মানে কথা হচ্ছে তাহলে কি একটা কমপক্ষে একটা আমরা কি পাইলাম, ভৌত বা রাসায়নিক ধর্ম কমপক্ষে একটা মানে ভিন্নতা পাইলাম। ঠিক আছে, এরকম। তো এই ব্যাপার দুইটাই হচ্ছে মেইন, যে আণবিক সংকেত এক হইতে হবে অ্যান্ড গাঠনিক, আণবিক সংকেত এক হইতে হবে অ্যান্ড গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 কি, কমপক্ষে একটা ভিন্ন ভৌত বা রাসায়নিক ধর্ম থাকা লাগবে। ঠিক আছে, তো এখনো আমাদের কাছে অনেকটাই অস্পষ্ট, বাট আমরা সামনে দেখা যাচ্ছে যে সমানতার কয়েকটা প্রকারভেদ অ্যান্ড এক্সাম্পল প্র্যাকটিস করলেই এটা এই টপিকটা মানে একদম আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমি প্রথমে গাঠনিক সমানতা দিয়ে স্টার্ট করতেছি। গাঠনিক সমানতা, আচ্ছা, মানে সমানতার ক্লাসিফিকেশন মূলত মোটা দাগে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে গাঠনিক সমানতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা, ঠিক আছে, অপটিক্যাল আইসোমারিজম। এইরকম মোটা দাগে কি আমরা কয়েকটা ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, অ্যান্ড এই যে গাঠনিক সমানতা যেটা, ওইটার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, কয়েকটা ভাগে দেখা যায়। তো আমরা হচ্ছে সিম্পলি বলি যে গাঠনিক সমানতা মূলত মানে দুইটা মেইন ব্যাপার হচ্ছে, যে আণবিক সংকেত এক হইতে হবে
কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত এক হইতে হবে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আচ্ছা, তো গাঠনিক সমানতার প্রথম আমি যেই ওই যে বলছিলাম যে কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমরা, তো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে শিকল সমানতা। শিকল সমানতা সবাই দ্রুত লিখবে। আচ্ছা, প্রথম আমি যে এক্সাম্পলটা দিব, এটা কি সবগুলো কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এন্ড কার্বন আছে করে 4টা, দ্যাট মিন্স এটা হচ্ছে বিউটেন। ঠিক আছে, বাট এখন আমি লিখলাম এটা কিন্তু আর বিউটেন না। এটার নাম কি? নামকরণ আমরা গত ক্লাসে করে আসছি। প্রথমে আমরা কি করবো? লং চেইন ডিটারমাইন করবো। তাহলে লং চেইন কোনটা? এদিক দিয়ে যদি লং চেইন করি তাহলে 2 আসে, আবার এদিক দিয়ে লং চেইন করলে 2 আসে, মানে মিথাইল মূলকটা। তার মানে এটার নাম কি? 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, নামকরণ করি এদিক দিয়ে আর এদিক দিয়ে আসলে তো মানে শাখা শিকল কি ওই সেম নাম্বারিং এ পাওয়া যায়, 2 3। তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এখন আমার কথা তো সেইটা না, কথা হচ্ছে এইখানে আমরা যে প্রধান শিকলটা বা মেইন চেইনটা পাইছি সেখানে কার্বন আছে কয়টা? 3টা। আর এইখানে আমরা যে প্রধান শিকলটা পাইছি টোটালটাই তো প্রধান শিকল, ঠিক না? এখানে কার্বন আছে কয়টা? 4টা। দ্যাট মিন্স এইটা কি? এটা বিউটেন, বাট এটা কিন্তু বিউটেন না, এটা হচ্ছে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, তাইলে পার্থক্যটা হলো কি? প্রধান শিকলে পার্থক্যটা হয়ে গেছে, প্রধান শিকলে পার্থক্যটা হয়ে গেছে, কিন্তু আণবিক সংকেত কিন্তু একই। আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। হ্যাঁ, অ্যান্ড মেইন পার্থক্যটা হয়েছে কোথায়? মেইন শিকল বা প্রধান শিকলে। দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি শিকল সমানুতা, মানে পরস্পরের এরা দুজন পরস্পরের কি? শিকল সমানু। তো দেখি আণবিক সংকেত কিন্তু এক হইতে বাধ্য। 1টা 2টা 3টা 4টা, C4 হাইড্রোজেন কয়টা আছে? 3 5 7 10, C4H10। ওকে, এটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন। ওকে, এটা কি? C4H কত? 4 7 and 10 H10, অর্থাৎ উভয় C4H10। ওকে, বাট প্রধান শিকলে কার্বন সংখ্যা কি? এটা ভিন্ন। হ্যাঁ, অ্যান্ড কথা হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা দেখা যায়, শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা দেখা যায়। আণবিক সংকেত সেম, কিন্তু শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা দেখা যায়। ফলশ্রুতিতে আমরা বলতে পারি এটা কি? এটা হচ্ছে আমাদের শিকল সমানু। তো নোটটা লিখে নাও যে সেম মলিকুলার আণবিক সংকেত কি? সেম মলিকুলার ফর্মুলা, বাট আণবিক সংকেত একই, সেম মলিকুলার ফর্মুলা, বাট ডিফারেন্স ইন মেইন কার্বন চেইন। আচ্ছা, সবাই দ্রুত এতটুকু লিখে নেবে। আচ্ছা, এবার আমি আসতেছি কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, CH3CH2OH, এটা কি? একটা অ্যালকোহল, নাম কি? আমরা সবাই জানি ইথানল। আর একটা এক্সাম্পল দিই আমরা, CH3OCH3, এটা কি? ইথার। মানে অ্যালকোহলে এই যে CH3CH2, এটা কি? এটা হচ্ছে অ্যালকাইল মূলক, নাম কি? ইথাইল, ঠিক না? CH3CH2, এটা কি? ইথাইল। এর সাথে কি হয়েছে? OH যুক্ত হয়েছে, মানে কি? ROH।
অ্যালকাইল মূলকের সাথে ও একযোজি হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়েছে, আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল ROH। ওকে, বাট এইটা কি, এটা ইথার। কেন ইথার? আমরা হাজার হাজার বই যারা রেটিং সেটা কিন্তু মানে একদম শুরুর দিকের কার্যকরী মূলকের যে ব্যাপার, অর্থাৎ ROR মানে CH3, এটা কি, এটা একটা মিথাইল, এটা কি একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, একযোজি অ্যালকাইল মূলক। ওকে, দেন হচ্ছে OR। ROR কার কার্যকরী মূলক? ইথারের কার্যকরী মূলক হচ্ছে ROR। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই দুইজনেরই কিন্তু আণবিক সংকেত একই। কেন আণবিক সংকেত এক? আমরা একটু দেখি। কার্বন আছে কয়টা? একটা, দুইটা, এখানেও কার্বন আছে একটা, দুইটা। ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি C2H6O হবে, বাট কিভাবে বুঝলাম? তোমরা এটা বুঝে বুঝে প্র্যাকটিস করলে দেখবা যে তোমরা এক্সাম্পল দেওয়া মাত্র তোমরা নিজেরাই মানে বলা যায় যে আমার থেকে বস লেভেলে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে কি C2H356 C2H6, এখানে O, এখানে কি C2H6O, অর্থাৎ উভয়েরই আণবিক সংকেত একই, উভয় যৌগেরই আণবিক সংকেত একই, কিন্তু এর কার্যকরী মূলক হচ্ছে এ হচ্ছে অ্যালকোহল মানে ROH, অ্যালকোহল অর ROH, অ্যান্ড এর কার্যকরী মূলক হচ্ছে ইথার, ROR হচ্ছে ইথার। ঠিক আছে, ইথার অর ROR। ওকে, আমি বলতাম রোয়ার, মানে আমি সহজে মনে রাখতাম রোয়ার দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তাহলে আমরা কি বুঝতে পারি যে মলিকুলার ফর্মুলা সেম, আণবিক সংকেত একই, কিন্তু কার্যকারী মূলক ভিন্ন। ফলশ্রুতিতে আমরা ইজিলি নামের সাথে কিন্তু মিল আছে, মানে কাজের সাথে কিন্তু নামের মিল আছে। মলিকুলার ফর্মুলা সেম, আণবিক সংকেত একই, কিন্তু কার্যকারী মূলকের ভিন্নতা আছে। দ্যাটস ওয়াই আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে কার্যকারী মূলক সমাণু পরস্পরের। ঠিক আছে, আচ্ছা তো আমি নোটটা লিখে দিচ্ছি, সবাই দ্রুত লিখে নিবে যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্স ইন ফাংশনাল গ্রুপ। আচ্ছা, তো আমি আর একটা এক্সাম্পলে যাই। সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে CH3 CH2 CH2, এটা কি একটা অ্যালডিহাইড, কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন, বাট মূলক কার্যকরী মূলক একটা কার্বন নিয়ে আসছে, অর্থাৎ এটা কি কার্বন তো আছে 3টা, অর্থাৎ প্রোপ, অ্যান্ড এটা কি CH হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। দ্যাট মিনস এটা আমরা নাম জানি যে এটা হচ্ছে প্রোপ্যানল, মানে একটা অ্যালডিহাইড। ওকে, আচ্ছা তো অ্যালডিহাইডে আমরা কিভাবে বলতে পারি? অ্যালডিহাইড অর CH3 CH2, এটা কি ইথাইল মূলক, অর্থাৎ একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়েছে CHO, অর্থাৎ অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যালডিহাইড অর RCHO। অ্যান্ড আমি আরেকটা এক্সাম্পল দিই, অর্থাৎ প্রোপাননের CH3 মানে অ্যালডিহাইড এবং কিটোন, উদাহরণ CH3। তো এটা কি, এটা হচ্ছে কিটোন, অ্যালডিহাইড হচ্ছে RCHO আর কিটোন হচ্ছে RCOR, মানে CH3 কি, এটা হচ্ছে মিথাইল অ্যালকাইল মূলক, এখানে আছে একটা অ্যালকাইল মূলক। দ্যাট মিনস এটা আমরা কি বলতে পারি? কিটোন or RCOR। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা ব্যাপার এখানে কিন্তু দেখতেছি যে উভয়েরই আণবিক সংকেত এক হইতে বাধ্য। যেমন আমি বলি এখানে আছে কি C3, কার্বন আছে কয়টা? 3টা, C3, হাইড্রোজেন আছে কয়টা? 6টা, অ্যান্ড O, এটাও দেখা যাচ্ছে C3H6O, অর্থাৎ উভয়েরই আণবিক সংকেত সেম, মানে মলিকুলার ফর্মুলা সেম, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্স ইন, একদম ঠিক এইটার এক্সাম্পলের মতো। মানে হ্যাঁ ঠিক আছে, এটার আণবিক সংকেতটা ভিন্ন ভিন্ন হয়েছে, মানে অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণভাবে এরকম হয় C2H6 মানে CnH2n+2O, সাধারণত কিসের সাধারণ ব্যাপার, কিসের জেনারেল ব্যাপার, সেটা হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইথারের মধ্যে। আর অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে হয় হচ্ছে সাধারণ সংকেতটার ব্যাপার আমি বলতেছি। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে হয় হচ্ছে CnH2n-O। ওকে, মানে যখন অ্যালডিহাইড আর কিটোনকে সাধারণভাবে আমরা মানে কম্পেয়ার করবো তখন, ঠিক আছে, এটা হয় কি CnH2n-O।
সাধারণ সংকেত যখন আমরা অ্যালডিহাইড এবং কিটোনের সাধারণভাবে কম্পেয়ার করবো। অ্যান্ড এই দুটোর মধ্যে সাধারণভাবে কম্পেয়ার করলে CN H10 + 2 O হয়, যেমন 2 and 2 × 2 4 + 2 মানে 6। ওকে ও তো এই জন্য এখন কিন্তু তোমরা ইজিলি এই ব্যাপারটা পারবে ইনশাআল্লাহ। তো এখন কি হলো, দেখা যাচ্ছে আণবিক সংকেত সেম বাট ডিফারেন্স ইন কি কার্যকরীমূলক ভিন্ন। এটা কি, এটা হচ্ছে আমাদের RCOR। এটা কিসের আমাদের কি মানে এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা অ্যালকাইল মূলক RCOR, বাট এখানে একটা অ্যালকাইল মূলক সরাসরি যদি আমরা H দিয়ে দিই তখন কি হয়, তখন অ্যালডিহাইড হয়। যেমন এই যে এখানে তোমরা এখানে ভেঙে ভেঙে গঠনটাই করতে পারো। তাহলে একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা কি, এটা হচ্ছে কিটোন। অর্থাৎ আণবিক সংকেত একই বাট ডিফারেন্স ইন ফাংশনাল গ্রুপ মানে কার্যকরীমূলক ভিন্ন। দ্যাটস ওয়াই আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে পরস্পরে কি, এরা পরস্পরের কার্যকরীমূলক সমাণু, আবার এরা কি, এরাও পরস্পরের কার্যকরীমূলক সমাণু। তো আমি আশা করি যে কার্যকরীমূলক সমাণু কি আমরা এটা এখন থেকে পারবো ইনশাআল্লাহ। অ্যান্ড এই টপিকটা আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা দ্রুত এটা লিখে নাও। আচ্ছা এখন আমি আসবো হচ্ছে টটোমারিজমে। টটোমারিজম আচ্ছা তো টটোমারিজম যদি আমি বুঝতে চাই, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, CH3 এটা কি প্রোপানন, ঠিক না, একটা কিটোন। এখন একটা ঘটনা ঘটলো, এখানে একটা ঘটনা ঘটে, ঘটনাটা একদম সহজে আমি বুঝাই, ঠিক আছে, যাতে তোমরা সহজে বুঝো। এখানে কি হাইড্রোজেন আছে কি 3টা, ঠিক আছে, এখান থেকে একটা হাইড্রোজেন একটা প্রোটন এখানে চলে যায় অক্সিজেনের কাছে, আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, একদম সহজে বুঝো, ঠিক আছে। ফলশ্রুতিতে কি হয়, ফলশ্রুতিতে একটা গতিশীল একটা সাম্যাবস্থার ফলে আমরা আমরা যে কম্পাউন্ড পাই এদের মধ্যে কি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে, একদম সহজ, মারাত্মক লেভেলের ইজি। CH3 COH মানে একটা যদি প্রোটন এখানে চলে যায় তাহলে কি OH হয়, OH, আর এখানে যদি ডাবল বন্ড চলে আসে তাহলে এখানে ডাবল বন্ড, অ্যান্ড এখানে কি একটা H তো চলে গেছে অর্থাৎ CH2, অর্থাৎ এই কারণে কি 4টা হাত বুক হয়ে গেছে, অ্যান্ড একটা যেহেতু একটা H এখানে গেছে আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, মারাত্মক ইজি। তাহলে এইটার নাম হচ্ছে ইনল। কি নাম? ইনল। কেন ইনল? এখানে ডাবল বন্ড আছে, দ্যাট মিনস আমরা অ্যালকিনের কি পাই, ইন পাই, প্লাস এখানে এই যে হাইড্রোক্সিল এটা কি অ্যালকোহলের কার্যকরীমূলক, এই অ্যালকোহলের কি লাস্টের সাফিক্সে কি আছে, অল আছে, তাহলে ইন প্লাস অল মানে ইনল, সহজে বুঝো। তাহলে আমরা এটা কি ফর্ম ছিল, কিটো ফর্ম ছিল, কিটো ফর্ম থেকে ইনল ফর্ম পাই। এখন কথা হচ্ছে গতিশীল সাম্যাবস্থা বলতে কি বোঝায়, গতিশীল সাম্যাবস্থা বলতে বোঝায় একদম সহজে বুঝাই, ধরো তুমি একটা কাজ করছো যে 100 ml, এখানে মনে করো যে 100 ml সলিউশন আছে, তুমি এর মধ্যে কি করলা যে তোমার এর মধ্যে ইনল মানে 100 ml ইনলের সলিউশন মনে করো বা দ্রবণ এখানেই করছো, মানে কোনো একটা পাত্রে নিছো, একদম সহজে বুঝো। দেখা গেছে যে 10 মিনিটস মনে করো রেখে দিছো, সাপোজ 10 মিনিটস পরে এসে মনে করো তুমি চেক করতেছো যে দেখি তো পাত্রে আমি ইনল রেখে গেছিলাম 10 মিনিট আগে, এখন 10 মিনিট পর আমি আসলাম, এখন দেখি যে অবস্থাটা কি। তাহলে তুমি দেখা যাচ্ছে যে এখানে কি পাবা, দেখা যাচ্ছে যে এখানে সাপোজ আইসা দেখলা কি তুমি 50% ওইখানে মানে অলৌকিকভাবে, মারাত্মক ব্যাপার স্যাপার, অলৌকিকভাবে দেখলা কি যে 50% ওইখানে কিটোন, 50% দেখা যাচ্ছে এটার মধ্যে কিটোন আছে আর 50% ইনল আছে। এখন যারা জানে না তারা তো ভাববে আই হায় অলৌকিক কাণ্ড, আমি দেখে গেছিলাম এখানে ইনল, এখন দেখি এসে ইনলও আছে আবার কিটোনও আছে, কি কি মারাত্মক ব্যাপার স্যাপার, ঠিক আছে, মানে একটা রেখে গেছে আমাদের 2টা হয়ে গেছে, ঠিক আছে, তো পুরো মানে অলৌকিক ব্যাপার স্যাপার। বাট যারা জানে তারা বুঝছে যে এখানে ঘটনাটা কি করছে, ঘটনাটা কি হয়েছে, গতিশীল সাম্যাবস্থা, ঠিক আছে। তো গতিশীল সাম্যাবস্থার ফলে এই ঘটনাটা ঘটছে, মারাত্মক লেভেলের ইজি। তো আমি আশা করতেছি যে এখন তোমরা এটা পারবে, মনে রাখতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এখন আমি এই যে গাঠনিক সমানুতে যেগুলো আমি পড়াচ্ছিলাম, প্রথমে কি পড়াইলাম, শিকল সমাণু, দেন আমি পড়াইলাম তোমাদেরকে টটোমারিজম, টটোমারিজমের আগে কি পড়াইছি, কার্যকরীমূলক সমানুতা, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এই যে 3টা পড়েছি এগুলো কি, এগুলো হচ্ছে মানে আমার 1 স্টার, দ্যাট মিনস 5 স্টার, ঠিক আছে, অর্থাৎ এগুলো এইচএসসি এন্ড এডমিশন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি একটা নোট লিখে দিই যে আণবিক সংকেত একই কিন্তু কার্যকরীমূলক ভিন্ন, নোটটা সবাই দ্রুত লিখবে।
টটোমারিজমের বৈশিষ্ট্যটা কি, যে আণবিক, এই নোটটা বাংলায় লিখে দিই, সমস্যা নেই। আণবিক সংকেত একই, কিন্তু কি কার্যকরীমূলক, এই যে কার্যকরীমূলক কি ভিন্ন। তাহলে তো আমরা বলতে পারতাম এটা তো কার্যকরীমূলক সমাণু, কিন্তু না, একটা ইউনিক ডিফারেন্স আছে। কি ইউনিক ডিফারেন্সটা? গতিশীল সাম্যাবস্থা। এমসিকিউতে আসার সম্ভাবনা আছে যে কোনটি গতিশীল সাম্যাবস্থা দেখায়। অপশনের মধ্যে দেখলাম যে কিটোন আছে, মানে প্রোপানন আছে, তারপর হচ্ছে সাপোজ ইথার আছে, তারপর হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তখন কি দেখাবা তোমরা? অবশ্যই প্রোপানন দেখাবা। হ্যাঁ, বা তোমাদের হচ্ছে কি বলে, তোমাদের হচ্ছে আসলো যে গতিশীল সাম্যাবস্থা কোন, মানে গতিশীল সাম্যাবস্থা সমর্থন করে কোন সমানুতা, তখন হচ্ছে দেখা গেছে অপশনে মেটামারিজম আছে, কার্যকরীমূলক সমানুতা আছে, চেইন সমাণু আছে, টটোমারিজম আছে। কোনটা দেখাবা? টটোমারিজম দেখাবা। ঠিক আছে, ওকে। তো আণবিক সংকেত একই, কার্যকরীমূলক ভিন্ন, এবং গতিশীল সাম্যাবস্থা দেখা যায়। আচ্ছা, তো আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে করাই। সাপোজ আমি হচ্ছে এটা তো কিটোন দিয়ে করাইলাম, এখন একটা অ্যালডিহাইড দিয়ে করাই। CH3COH, মানে এখানে এই অ্যালকাইল মনোটা H দ্বারা করছে, প্রতিস্থাপিত করছে। ঠিক আছে, এটা কি একটা অ্যালডিহাইড, মানে ইথানল CH3CHO। এখন এখানে কি হবে? খুবই সিম্পল। এখান থেকে কি একটা প্রোটন, একটা হাইড্রোজেন, একটা প্রোটন এখানে গেল, আর একটা ইলেকট্রন এখানে আসলো। মারাত্মক লেভেলের ইজি, এর মতো সহজ ব্যাপার আর পৃথিবীতে নেই। ওকে, তো এখানে আমরা কি পেলাম? এটা এই যে কম্পাউন্ড তাদের মধ্যে, এটা তাদের মধ্যে কি এটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকবে। তাহলে এখন আমরা কি পাই? CH3 ডাবল বন্ড কার্বন, এখানে কি আছে? OH, অ্যান্ড এখানে H। তাহলে আমরা কি ফরম্যাট পেলাম? ইনল ফরম্যাট। ঠিক আছে, তাহলে মানে মারাত্মক ইজি, তোমরা এতটুকু দ্রুত লিখে নিবে। এবার আমি চলে যাবো হচ্ছে অবস্থান সমানুতে। তো তোমাদের কিছুক্ষণ সময় দিলাম লেখার জন্য। আচ্ছা, অবস্থান সমানতা। তো এখানে আমি বিউটেনের এক্সাম্পলটা দিই। CH3 CH ডাবল বন্ড CH, ওকে, CH3 and CH3 CH2 CH ডাবল বন্ড 3, আচ্ছা 1 2 3 4, ঠিক আছে, CH2। আচ্ছা, তো এইটা উভয়েরই কিন্তু সংকেত কি? C4H8। তোমরা যদি করে দেখো উভয়েরই দেখবে যে সংকেত আসে C4H8। হ্যাঁ, এটাও C4H8, মানে দুইটাই বিউটিন, C4H8 কিন্তু কথা হচ্ছে এবং কার্যকরীমূলক কিন্তু সেম, মানে কি দুইটাই কি অ্যালকিন, কিন্তু পার্থক্য কি? অবস্থান, পজিশনে। এই জন্য আমরা এটা বলি হচ্ছে অবস্থান সমাণু। আণবিক সংখ্যা দুইটাই সেম হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে অবস্থানে পার্থক্য আছে। এখানে কি একটা দুইটা, এখানে কি একদম প্রথমে, মানে এটা হচ্ছে বিউটিন 2 আর এটা হচ্ছে বিউটিন 1। ঠিক আছে, আচ্ছা, তো নোট হবে কি আণবিক সংকেত এবং কার্যকরীমূলক একই। আণবিক সংকেত এবং কার্যকরীমূলক একই, কিন্তু কার্যকরীমূলকের অবস্থানের পরিবর্তন হবে।
আচ্ছা, এখন আমি আর একটা এক্সাম্পল দেই। একটা অ্যালকোহল নিলাম, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, কারণের সাথে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে কার্যকারীমূলক যেই কারণের সাথে যুক্ত সেই কারণ অপর কয়টা কারণের সাথে যুক্ত আছে, দুইটা। দ্যাট মিনস এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিই আমি। এটা কি কার্যকারীমূলক যে কারণের সাথে যুক্ত সেই কারণ একটা কারণের সাথে যুক্ত, দ্যাট মিনস এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা কি বলতেছি যে এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে যে কার্বন সংখ্যার সঙ্গে পুরো আণবিক সংখ্যা সেম, আণবিক সংকেত একই, ঠিক আছে। আণবিক সংকেত এবং কার্যকারীমূলক কি অ্যালকোহলের কার্যকারীমূলক হাইড্রোক্সিল, মানে আণবিক সংকেত এবং কার্যকারীমূলক একই আছে, বাট কার্যকারীমূলকের অবস্থানের পরিবর্তন। দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি যে, এই জন্য আমরা বলতে পারি কি কার্যকারীমূলকের অবস্থানের পরিবর্তন হয়, আমরা বলতে পারি এটা একটা অবস্থান সামান্য, ঠিক আছে। এটা কি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল আর এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, সবাই দ্রুত লিখে নাও। অ্যান্ড উভয়ের সংকেত কি দেখে আমরা ক্যালকুলেশনটা করি। 1 2 3 C3 হাইড্রোজেন 3টা 4টা 4 3 7 আর 1 8 C3H8O, মানে সাধারণ আমরা করতেছি। এর এখানে C3H8O, মানে উভয় সেম, দুইটাই C3H8O। অ্যান্ড কার্যকারীমূলকও সেম, বাট কার্যকারীমূলকের অবস্থানের ভিন্নতা। দ্যাট মিনস এটা হচ্ছে, এগুলো কি, এগুলো হচ্ছে অবস্থান সমান। ওকে, সবাই দ্রুত লিখে নিবে, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেটামারিজম। আচ্ছা, মেটামারিজম হচ্ছে আমাদের, আমি একটা এক্সাম্পল দিয়ে প্রথমে করাই। এটা কি একটা ইথার, আমি আর একটা ইথার নিলাম CH3 CH2 CH2O CH3। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ইথারটার আণবিক সংকেত দেখি তো। 1 2 কার্বন কয়টা, 4টা, হাইড্রোজেন কয়টা, 10টা, C4H10O C4H10O। আর এটা দেখি তো কয়টা, 4টা, হাইড্রোজেন আছে কয়টা, 10টা, C4H10O, মানে উভয়ের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে তো আমরা বলতে পারি যে ওই মানে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন এবং কার্যকারীমূলক একই, ঠিক না। কিন্তু কার্যকারীমূলকের অবস্থানের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি একটা অবস্থান সম্পন্ন, কিন্তু এটা অবস্থান সম্পন্ন না। কেন? কারণ হলো আণবিক গঠন এবং কার্যকারীমূলক একই, কিন্তু কার্যকারীমূলকের উভয় পাশে কার্যকারীমূলকের অসমতা। অসমতা মানে কার্বনের অসমতা। দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আমি একটা মেজার করি, এখান থেকে মেজার করা যদি শুরু করি, এখানে ডানে কার্বন আছে কয়টা, এই যুগে 2টা, আর এখানে কি ডানে কার্বন আছে 1টা, কিন্তু বামে আছে 3টা। এখানে কয়টা ছিল, ডানে ছিল 2টা, বামে ছিল 2টা, ভালো কথা, সমতা ছিল। বাট এখানে কি সমতা আছে, নাই। এখানে কার্বন আছে ডানে 1টা আর বামে কয়টা, বামে 3টা, অর্থাৎ অসমতার একটা ব্যাপার এখানে আছে, ঠিক আছে। তো নোটটা সবাই দ্রুত লেখে নাও। নোটটা হচ্ছে, আর আমি দেখছি যে ম্যাক্সিমাম সময় এই মেটামারিজম থেকে এক্সাম্পল আসলে দেখা যাচ্ছে এরকম ইথারি দিয়ে দেয়, হোয়াটএভার। তো তোমরা লেখো আণবিক গঠন এবং কার্যকারীমূলক একই, কিন্তু পার্থক্য কিসে, অসমতার। কিসের, কার্বন সংখ্যার, মানে দুই পাশ থেকে যে কার্বন সংখ্যার মানে একটা অসমতা থাকে, সেটাই হলো মেইন মানে ইউনিক পার্থক্য। আণবিক গঠন এবং কার্যকারীমূলক একই, আণবিক গঠন এবং কার্যকারীমূলক একই, কিন্তু কার্যকারীমূলকের উভয় পাশে
কার্বন সংখ্যার অসমতা। আচ্ছা সবাই দ্রুত লিখে নেবে। আচ্ছা এখন আমরা চলে আসতেছি জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানুতায়। বাট তোমরা আশা করি লেখা হয়ে গেছে তোমাদের। এতক্ষণ আমরা যা কিছু পড়ছি এগুলো সব ছিল হচ্ছে আমার 1 স্টার মানে 5 স্টার, যেগুলো আর কি এমসিকিউর জন্য, এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এইচএসসি আর অ্যাডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বাট এখন আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে এইচএসসি এর সিকিউ এমসিকিউ, এইচএসসি এর সিকিউ এমসিকিউ, এডমিশনের এমসিকিউ অ্যান্ড এডমিশনের যেগুলোতে রিটেন আছে মানে সব টাইপের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 10 স্টার মানে আমার 3 স্টার। ঠিক আছে, তো আমি স্টার্ট করতেছি জিওমেট্রিক আইসোমারিজমের মধ্যে দিয়ে বা জ্যামিতিক সমানুতা। সবাই দ্রুত লিখবে জিওমেট্রিক আইসোমারিজম বা কি বলা হয় জ্যামিতিক সমানুতা। ঠিক আছে, একেবারে কয় স্টার? 10 স্টার টপিক, দ্যাট মিনস আমার 3 স্টার, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে জ্যামিতিক সমানুতা কারা দেয়? এমন দ্বিবন্ধনযুক্ত প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত এমন যৌগগুলো দিবে যাদের মানে বলা যায় যে যাদের মুক্ত আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, আমি বলি শর্তর প্রথমে হচ্ছে বন্ধনের মুক্ত আবর্তন বা ফ্রি রেডিয়েশন থাকা যাবে না। শর্তর প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে মানে বলা যায় যে একদম মানে ব্যাপারটা বোঝার একদম মেইন যে ব্যাপারটা শর্ত, সেটা হচ্ছে বন্ধনের মুক্ত আবর্তন, বন্ধনের মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন থাকা যাবে না। না থাকলে এখন প্রশ্ন হলো যে বন্ধনের মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন এটা আবার কি ব্যাপার? মানে এটা থাকা যাবে না, না থাকলে। ওকে, না থাকলে বি কেয়ারফুল। ফর এক্সাম্পল আমার কাছে একটা যৌগ আছে, যে যৌগটা কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন, তাহলে কি সহজেই দুইটার মধ্যে মুক্ত আবর্তন হইতে পারে। হ্যাঁ, মানে আমরা কটন বার্ডসের মতো চিন্তা করতে পারি, বাট ঠিক আছে। বাট দ্বিবন্ধন যদি থাকে তখন কিন্তু মুক্ত আবর্তন হবে। মানে এখনো তোমরা আমি যেটা বুঝতেছি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, বাট মারাত্মক লেভেলে দিয়েছি। আমি এক্সাম্পল দিই, সাপোজ একটা কম্পাউন্ড আমি নিলাম, এখানে কম্পাউন্ড এরকম একটা, এবারে আছে সিএল, এখানে আছে এইচ, এখানে আছে CH3, এখানে আছে সিএল, এখানে আছে এইচ, এখানে আছে CH3। এখন এই কম্পাউন্ডটায় কি হয়? এই কম্পাউন্ডটায় এই সিঙ্গেল বন্ড হওয়ার কারণে কি হয়, সহজেই এই কার্বন এবং কার্বন অক্ষ বরাবর যে বন্ধনটা সেটা কি মুক্ত আবর্তন করতে পারে। অর্থাৎ এই মনে করলাম যে এই একটা কার্বন, এই একটা কার্বন, সহজে বুঝবো। মনে করো যে আমার দুটো হাত কি কার্বন, কারণ এর মধ্যে মানে এটা কার্বন, এটা কার্বন, কারণ এর মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে সহজেই কি এদের মধ্যে মুক্ত আবর্তন হইতে পারে। কার্বনের কি অক্ষ বরাবর এই যে বন্ধনের মুক্ত আবর্তন হইতে পারে। বাট এইটা হইলে কি, এইটা হইলে দেখা যাচ্ছে যে আমরা যে জ্যামিতিক যে সমানতা সেটা পাবো না। জ্যামিতিক সমানতা এটার কন্ডিশন ফিল করতেছে না। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে কারা ফিল করবে? দ্বিবন্ধনযুক্ত প্রতিস্থাপিত যারা যৌগ আছে তারা ফিল করে। তো আমরা দেখে আসি এক্সাম্পলে, সমস্যা নাই। কিন্তু আমি যদি এরকম একটা উদাহরণ দিই, কার্বন কার্বন ডাবল বন্ড, CH3। আচ্ছা আমি যদি এই কার্বনের দুই জায়গাতেই যদি হাইড্রোজেন আর হাইড্রোজেন দিতাম তাহলে এটা কি হতো? অ্যালকিন বা ইথিন হয়ে যেত, ঠিক না? আর নাম বলছি কি প্রতিস্থাপিত যৌগ, প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ। তাহলে আমি কি করছি, এইচ আর এইচের বদলে দুটো মিথেল মূলক যুক্ত করে দিছি। তাহলে বলে আমরা কি পেলাম যে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ অ্যান্ড মুক্ত আবর্তন কি, এই যে দ্বিবন্ধনযুক্ত যৌগ হয় এরা কি হয়েছে দ্বিবন্ধনযুক্ত যৌগ বুঝলাম, অ্যান্ড এদের মধ্যে কি মুক্ত আবর্তন সম্ভব না। যদি এদের মধ্যে মুক্ত আবর্তন হইতে যায় তাহলে কি, মানে এই কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকায় কি হয়েছে, ডাবল বন্ড থাকায়
ডাবল বন্ড থাকায় মুক্ত আবর্তন, মানে যেভাবে আমি দেখাইলাম সিঙ্গেল বন্ড থাকলে ইজিলি মুক্ত আবর্তন হতে পারে, বাট এখানে ডাবল বন্ড থাকায় এদের মধ্যে যদি মুক্ত আবর্তন হইতে যায়, মানে এইভাবে যদি কার্বন কার্বন অ্যাক্সিস বা অক্ষ বরাবর যদি ঘুরতে যায়, তাহলে কি জিনিসটা ভেঙে চলে যাবো, ঠিক আছে। ফলশ্রুতিতে এদের মধ্যে কি, এদের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব নয়, কিন্তু টোটালটা ধরে উল্টে দেওয়া যায়, ঠিক আছে। ফলে আমরা কি সমান উপায়, আচ্ছা টোটালটা ধরে আমরা উল্টে দিতে পারি, কিন্তু এই ভিতরে কার্বন আর কার্বন অ্যাক্সিসের মধ্যে যে আর কি মুক্ত আবর্তন সেটা সম্ভব নয়, কাজেই এবং এরা কি, এরা হচ্ছে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ, ফলে এরা জ্যামিতিক সমানতা দিবে, ঠিক আছে। এই যে শর্তের কথা বললাম, এই শর্তটাও সিকিউতে অনেক সময় আসে, দেখা যাচ্ছে অনেক সময় 3 নম্বরে আসে, বা অনেক সময় 3 নম্বরে আসে বা 4 নম্বরে আসার সম্ভাবনা অনেক বেশি, একদম 10 স্টার টপিক, ঠিক আছে। তাহলে এদেরকে যদি ধৈর্য টোটালটা যদি আমরা উল্টে দিতে পারি, তাহলে আমরা কোন যৌগ পাই, তাহলে আমরা দেখা যাচ্ছে যে ইজিলি বলতে পারি যে এখানে এটা টোটালটা কি উল্টে গেছে, অর্থাৎ এখানে এইচ এখানে এইচ, মানে এটা উল্টাইলে কি একবারে এইভাবে উল্টান লাগবে হলো বিষয়, অর্থাৎ এইটা থেকে আমরা এটা পাইছি। তো এরা কি, এরা হচ্ছে জ্যামিতিক সমানতা দিবে। অ্যান্ড আর একটা শর্ত আছে এই স্ট্রাকচারে, সেটা হচ্ছে এই যে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ যাদের আমরা পাবো, যাদের মুক্ত আবর্তন কি সম্ভব নয়, এদের কনফিগারেশনটা এরকম হইতে হবে, এবিসি সিএবি অ্যান্ড কার্বন কার্বন ডাবল বন্ড এবিসি সিএডি। প্রশ্ন এগুলো আবার কি, ধরো মনে করো যে এ দ্বারা আমি বুঝাচ্ছি মিথাইল, অ্যান্ড এইচ দ্বারা বুঝাচ্ছি মানে অ্যান্ড বি দ্বারা বুঝাচ্ছি এইচ, তাহলে এই ফরম্যাটটা কিন্তু মিলছে হচ্ছে কিসের সাথে, এবিসি সিএবির সাথে মিলছে। কীভাবে, এই যে মিথাইল এ অ্যান্ড বি, তাহলে এবিসি অ্যান্ড সিএবি, ওকে সিএবি এই ফরম্যাট, ওকে। তাহলে এরা কি সবগুলো কন্ডিশন মানছে, দ্যাট মিনস এরা হচ্ছে কি জ্যামিতিক সমানতা দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছে, জ্যামিতিক সমানতা দিবে। আর একটা কম্পাউন্ড হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, এরা হচ্ছে জ্যামিতিক সমানতা দেয়। ফর এক্সাম্পল সাইক্লিক কম্পাউন্ড, ওকে, মানে কি চাকরিক, এটা কি আমাদের সাইক্লিক কম্পাউন্ড, এও কি দেখা গেছে এরা কিন্তু সিঙ্গেল বন্ড, মানে মনে হচ্ছে কি এদের মধ্যে আসলে মুক্ত আবর্তন সম্ভব, কিন্তু আসলে না, এদের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব না, এদের মধ্যে মুক্ত আবর্তন করাতেই যায় টোটালি কি ভেঙে চলে যাবে, মানে এটা মুক্ত আবর্তন সম্ভব না। এটা কি সাইক্লিক কম্পাউন্ড, এরাও হচ্ছে কি, এরাও দেখা যাচ্ছে সিস্টেরান সমান, মানে জ্যামিতিক সমানতা দিবে। এই জ্যামিতিক সমানতার আর একটা নাম আছে, আচ্ছা এটা আমরা পরে দেবো, সমস্যা নেই। সাইক্লিক কম্পাউন্ড, আচ্ছা তো এটাও কি, এটাও আমাদের জ্যামিতিক সমানতা দিবে। তো তোমরা দ্রুত লিখে নাও এতটুকু। তো জ্যামিতিক সমানতার আমরা একটা এক্সাম্পল দেখে আসি, এখনো যাদের ক্লিয়ার হয় নাই, এই এক্সাম্পলের মাধ্যমে আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ফর এক্সাম্পল এখানে আমাদের 1 নম্বর একটা কম্পাউন্ড আছে কার্বন কার্বন ডাবল বন্ড হাইড্রোজেন মিথাইল মূলক CH3, এখানে আছে হাইড্রোজেন অ্যান্ড এখানে আছে একটা মিথাইল মূলক। আবার এখানে দেখলাম যে কি কার্বন কার্বন ডাবল বন্ড HH CH3 H CH3 আচ্ছা এইটার এটা কিন্তু সেম কম্পাউন্ড বা যৌগ সেম, অ্যান্ড এদের মধ্যে কিন্তু মুক্ত আবর্তন এই যে মানে মুক্ত আবর্তন সম্ভব না, ডাবল বন্ড থাকে, ঠিক আছে কার্বন কার্বনের মধ্যে। এবং এটা কিন্তু প্রতিস্থাপিত অ্যালকিন, মানে প্রতিস্থাপিত কেন হলো, দেখা যাচ্ছে এখানে আমরা যদি মানে মিথাইল মূলকের বদলে আমি যদি শুধু এইচ দিতাম, তাহলে কিন্তু ওই যে আর এখানে এইচ থাকতো, তাহলে এটা ইথিন বা অ্যালকিন হয়ে যেত, ঠিক না, মানে কোনো প্রতিস্থাপিত অ্যালকিন হইতো না, প্রতিস্থাপিত কোনো দ্বিবন্ধনযুক্ত যৌগ হইতো না। বাট আমরা এখানে এইচ বলে কি সরাই এখানে মিথাইল যুক্ত করছি, ফলে এরা হচ্ছে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ, অ্যান্ড এদের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব না। ফলশ্রুতিতে আমরা কি বলতে পারি যে এরা কি দিবে, জ্যামিতিক সমানতা দিবে। এখানে একটা কথা আছে, স্ট্রাকচারে বলছি কি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এবিসি সিএবি, ফর্মেটটা কি ছিল এবিসি সিএবি, তো
তাহলে আমরা ধরলাম যে এ হচ্ছে মিথাইল মূলক, বি হচ্ছে হাইড্রোজেন, এটা কার্বন এটা কার্বন, মিথাইল হাইড্রোজেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে কি এ এ বি সি, আবার সি এ বি, তার মানে ফরম্যাটের সাথে কি মিলছে। অথবা এমনও যদি হইতো এ বি সি সিবিডি, তাও কি জ্যামিতিক সমানতা দিত। এখন কথা হচ্ছে জ্যামিতিক সমানতার আসলে মূলত দুইটা, মানে একটা আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। ঠিক আছে, যদি কোনো একটা মূলককে আমরা টার্গেট করি, ফর এক্সাম্পল আমরা মিথাইল মূলককে টার্গেট করছি, মিথাইল মূলক এরা যদি দুইটা একই সাইডে থাকে তখন আমরা বলি সিস সমাণু। কি সমাণু? সিস সমাণু। অ্যান্ড এটা একটা বিউটিন। কেন বিউটিন আমি বলি, আমরা নামকরণের ক্ষেত্রে কি দেখেছি, লং চেইন ডিটারমাইন করতে হয়। তাহলে লং চেইন যদি ডিটারমাইন করি, এটি তো লং চেইন ঠিক না, কারণ কি লং চেইন আমরা প্রধান শিকল বের করছি। এখন এটার নাম কি 1 2 3 4, অর্থাৎ বিউটিন। অ্যান্ড দ্বিবন্ধনটা কোথায় আছে? 1 2 মানে 2 আছে, অর্থাৎ এটার নাম হচ্ছে বিউটিন 2। তাহলে এখন কথা হচ্ছে এটা কি সিস না ট্রান্স? আমরা দেখতেছি যে দুইটা মিথাইল কি একই সাইডে আছে, আমরা টার্গেট হচ্ছে মিথাইল। তাহলে এখন আমরা বলতে পারি এটা হচ্ছে সিস বিউটিন 2। কি নাম? সিস বিউটিন 2 বা সিস বিউটিন, একই, যেইটাও সেই কত। আচ্ছা, তাহলে আমরা এটার নাম কি বলবো? সিস বিউটিন 2। সিকিউতে এরকম কোশ্চেন যে কতবার আসছে, আবার আমি এইভাবে গুনিও নাই, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। আচ্ছা, সিস বিউটিন 2। অ্যান্ড আমরা টার্গেট করছিলাম কি মিথাইল মূলকে। তো এখানে কি মিথাইল হচ্ছে এক পাশে আছে না হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন প্রান্তে আছে? ভিন্ন ভিন্ন প্রান্তে আছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো কি ট্রান্স, মানে একই ভাষা হলে সিস, বাট ভিন্ন ভিন্ন ভাষা হলে আমরা বলি ট্রান্স। কি সমানু? ট্রান্স সমানু। তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স বিউটিন 2 বা ট্রান্স বিউটিন, একই কথা। ঠিক আছে, তাহলে এরা কি জ্যামিতিক সমানতা দিচ্ছে। ঠিক আছে, এগুলো বুঝে বুঝে 5-6 বার প্র্যাকটিস করলে তোমাদের সকলের লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আমি এখানে লিখলাম কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে Cl, এখানে CH3, এখানে H, এখানে CH3, এবং আরেকটা লিখলাম C ডাবল কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে CH3, এখানে Cl, এখানে H, অ্যান্ড এখানে CH3। তো এখন এখানে কথা হচ্ছে প্রথমে আমরা চেক করি যে জ্যামিতিক সমাণু দিবে কি দিবে না। দেখা যাচ্ছে এখানে যেই অ্যালকিনটা আছে, মানে প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ, সেটা কি আমাদের মুক্ত আবর্তন সম্ভব না। ভালো কথা, ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, মুক্ত আবর্তন সম্ভব না। অ্যান্ড দেখা যাচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। ওকে, অ্যান্ড ফরম্যাটও সেম আছে, কারণ কি ধরলাম মিথাইল হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানে এ বি সি, এ বি সি অ্যান্ড হচ্ছে সি সিবি অ্যান্ড হচ্ছে এই যে সিএল। তো সিএল তো আবার একটা আলাদা, ঠিক না, আলাদা প্রতিস্থাপিত মূলক। তাহলে এটা কি, এটা আমরা ডি ধরলাম। তাহলে এবিসি সিবিডি মিলে গেছে। তার মানে কি এটা সবগুলো ক্রাইটেরিয়া দেখলাম যে আমরা এটা দিবে। অ্যান্ড কথা হচ্ছে আমরা মিথাইল মূলকটা টার্গেট করি। যদি মিথাইল মূলকটা টার্গেট করি, হ্যাঁ, তাহলে কি এখানে সেম একই জায়গায় আছে, তার মানে এটা হচ্ছে সিস সমাণু। আর এখানে কি মিথাইল মূলকটা দুইটা দুই প্রান্তে ভিন্ন ভিন্ন ভাবে আছে, এটা আমরা বলবো ট্রান্স সমাণু। আর সহজে যদি এমসিকিউতে দেয়, সময় কম থাকে, তখন তোমরা এইভাবে চেক করতে পারো যে ফরম্যাটটা ঠিক আছে কিনা, মানে দ্বিবন্ধনযুক্ত প্রতিস্থাপিত যৌগ। অ্যান্ড হচ্ছে দেখবা যে একই কার্বনে ভিন্ন ভিন্ন দুইটা, একদম সহজে দেখবা যে একই কার্বনে ভিন্ন ভিন্ন দুইটা মানে দুইটা মূলক আছে কিনা। কারণ যদি একই মূলক থাকে তখন তার এই যে এ বি সি সিবিডি, এটা তো ফরম্যাট মানে মিলতেছে, মানে মিললো না। তখন হয়তো এরকম হবে যে এএসি, তাই এএসি তো মানে সম্ভব না। এই যে দেখো এ বি সি, তাহলে একটা কার্বনে কিন্তু মূলক কিন্তু এক না, কারণ এই যে কার্বনের সাথে একটা হচ্ছে এ আর একটা বি, এ আর বি তো আলাদা, ঠিক না। আবার সি এর সাথে কি আছে, এ আর বি আছে। অর্থাৎ এই কার্বনের যে হাতে আলাদা আলাদা যৌগগুলো আছে, একটা এ আর একটা বি, এমন তো আর হয় না যে বিবি অথবা এ, এমন তো নাই। আবার এখানেও কি সি এর সাথে তো এমন তো হয় না যে বিবি অথবা এ, ঠিক না, এ আর বি আলাদা আছে। আবার এই কার্বনের সাথে কিন্তু এই যে বিডি, এমন তো হয় না যে বিবি অথবা ডিডি, তাহলে কি আলাদা আলাদা বিআরডি। দ্যাট মিনস প্রতিটা কার্বনের সাথে, প্রতিটা কার্বনের দুই হাতে, আমি সহজে বলতেছি, দুই হাতে যে দুইটা মূলক থাকবে, মূলক দুটির অবশ্যই আলাদা আলাদা হইতে হবে। যদি এক হয় তখন জ্যামিতিক সমাণু দিবে না। এটা এমসিকিউর ক্ষেত্রে দেখা মাত্র তোমরা যাতে 3-4 সেকেন্ডসের মধ্যে পারো ইনশাআল্লাহ, সেই জন্য এই ট্রিক্সটা বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা আর একটা চেক করি, দেন আমরা আলোক সমান্তরে চলে যাব। তোমরা দ্রুত এতটুকু লিখে নাও, তোমাদের আর কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা,
3 নাম্বার আমি আরেকটা एग्जांपल দেই। ধরুন ডাবল বন্ড CH3 Cl HH, আরেকটা দিলাম হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড Cl CH3 H H। এখন কথা হচ্ছে এরা কি জ্যামিতিক সমাণু দিবে? না, এরা জ্যামিতিক সমাণু দিবে না। কেন দিবে না? কারণ এই কার্বনের যে হাতে কি দুইটা সেম মূলক আছে, যেটা কি সমর্থন করে ABC CAB। কনফিগারেশন কি এই কনফিগারেশন তো সমর্থন করতেছে না। আর একটা কি ছিল কনফিগারেশন ABC CBD, একটারও তো কি হচ্ছে, একটারও তো করতেছে না, ঠিক না? একই রকম কি একই রকম একটা কারণের হাতে সেম মূলক চলে আসছে, একটা কারণের হাতে সেম মূলক চলে আসছে, অথবা এসিড দিয়ে হইতে পারতো। তার মানে এটা জ্যামিতিক সমাণু বা জিওমেট্রিক আইসোমারিজম দিবে না। ঠিক আছে, এখন আমি আলোক সমাণুতে চলে যাব। এটি হচ্ছে আমাদের লাস্ট টাইপের সমাণু এবং অনেক মারাত্মক ইজি। আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমারিজম। আলোক সমাণু তো এটা একেবারে 10 স্টার টপিক, মানে আমার 3 স্টার। আমার 3 স্টার মানে 10 স্টার টপিক। ওকে, এখন কথা হচ্ছে কি কি থাকবে। মেইন শর্ত হচ্ছে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র, কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র, ইংলিশে বলা কি কাইরাল সেন্টার থাকে। ঠিক আছে, কাইরাল কার্বন থাকা লাগবে। আর একটা হচ্ছে পরস্পরের মিরর ইমেজ দিবে। প্রশ্ন হলো মিরর ইমেজ এর আবার কি জিনিস, সব বুঝাই দিচ্ছে, আগে লেখো। পরস্পরের মিরর ইমেজ দিবে, অর্থাৎ পরস্পরের উপর সমাপতিত হবে না। পরস্পরের উপর সমাপতিত হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথমে কাইরাল কার্বনটা দিয়ে দেখেছি। কাইরাল কার্বন আসলে কি জিনিস? কাইরাল কার্বন ওই যে শুরুতে একেবারে আজকের ক্লাসের শুরুতে আমরা কি দুইটা কম্পাউন্ড দেখছিলাম, ঠিক না? এটা কি দেখছিলাম? ডিইলেকট্রিক অ্যাসিড, যেখানে হাইড্রোক্সিলটা ডানে ছিল, ঠিক না? আচ্ছা, এটা আমি পরে দিই। এখন গভীর মনোযোগ দাও। সেটা হচ্ছে এই যে কার্বন পরমাণুটা আছে, এই কার্বন পরমাণু কি চার যোজি, মানে চতুর্যোজতা বা চারটা যোজনী, বা বলা যায় যে চারটা হাত সহজে বললে। তো চারটা হাতে একটাতে বসছে হাইড্রোক্সিল, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক, একটা হচ্ছে হাইড্রোজেন প্রোটন, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে মিথাইল। এখন প্রশ্ন হইল এই কার্বনের সাথে যে চারটা আলাদা আলাদা মূলক যুক্ত হয়েছে, এরা কি এক? কোনোটার সাথে কোনোটা কি মানে কোনোটার সাথে কোনোটা মানে সিঙ্গেল যে একটার সাথে আরেকটা মিলছে এরকম হয়েছে? না, হয় নাই। চারটাই ভিন্ন ভিন্ন মূলক। তো এরকম একটা কার্বনের সাথে যদি চারটাই ভিন্ন ভিন্ন কি মূলক, তো প্রত্যেকে একজেজি মূলক থাকে, তখন সেই কার্বনকে আমরা বলি কাইরাল কার্বন। ঠিক আছে, বা ইংলিশে বলা হয় কি কাইরাল সেন্টার, কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার। ওকে, তখন এই কার্বনে আমরা একটা স্টার দিয়ে লিখতে পারি। দ্যাট মিনস এটা একটা কাইরাল কার্বন, কারণ এই প্রত্যেকটা মূলকই আলাদা আলাদা, চারটা মূলকের চারটা মূলকই ভিন্ন, পরস্পর ভিন্ন। ঠিক আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন। বাট আমি যদি লিখি এইরকম, এখানে OH এর বদলে দিলাম H, এখানে CH3 আছে, এখানে ES, অর্থাৎ সোজা কথা চারটা মূলকের চারটা মূলকই এই কার্বনের সাথে আলাদা আলাদা চারটা মূলকের চারটা মূলকই ভিন্ন হতে হবে। কিন্তু এখানে তো কি আলাদা আলাদা কি চারটা মূলকই ভিন্ন হয় নাই, যে কারণে দুটা মানে মিলে গেছে, তাহলে এটা কি কাইরাল কার্বন হবে না। যদি কাইরাল কার্বন হয় তাহলে হচ্ছে কি আমরা একটা স্টার দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, তো কাইরাল কার্বনের ব্যাপারটা বুঝলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমি ডিরেক্ট আলোক সমানতার উদাহরণ দিয়ে আমি মিরর ইমেজটা কি জিনিস সেটা বুঝিয়ে দিচ্ছি।
আলোক সমানতার এক্সাম্পলে চলে যাই আমি লিখছিলাম কি প্রথম একদম শুরুতে ডিলেকট্রিক অ্যাসিডের এক্সাম্পল দিছিলাম। ডিলেকট্রিক অ্যাসিডে হাইড্রোক্সিল গ্রুপটা ডানে দেই, ঠিক না? মানে সহজে বোঝার জন্য আমি এটা বলতেছি। এটা হচ্ছে আমাদের ডিলেকট্রিক অ্যাসিড। এটা একটা কাইরাল কার্বনের জন্য কি কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার জন্য স্টার দিয়ে লিখছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিলেকট্রিক অ্যাসিড। আচ্ছা, অ্যান্ড ইলেকট্রিক অ্যাসিডে হাইড্রোক্সিল গ্রুপটা আমরা বামে লিখি, ঠিক আছে? এখানে এইভাবে লিখতে পারো বা সিধা বলেছি এইভাবে লিখতে পারো, সমস্যা নেই, যেভাবে তোমাদের ইচ্ছা। এটা আমাদের ইলেকট্রিক অ্যাসিড, ঠিক আছে? অ্যান্ড আমি লিখলাম এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, অ্যান্ড এদের মধ্যে দেখা যাচ্ছে যে, তো বুঝলাম যে ঠিক আছে দুইজনই আলাদা আলাদা, কি মানে এই কারণে যে আলাদা আলাদা চারটা মূলক কি ভিন্ন ভিন্ন, এই কারণে যে এর সাথে যুক্ত চারটা মূলক একযোজি, এই প্রত্যেকটা একযোজি মূলকই আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন। এর কথা হচ্ছে মিরর ইমেজ কেন হইলো? মিরর ইমেজ বলতে বোঝায় যে পরস্পরের উপর সমাপতিত হয় না। পরস্পরের উপর, এই যে মিরর ইমেজ বলতে কি বোঝায়? পরস্পরের উপর সমাপতিত হয় না। দ্যাট মিনস ওই যে হাতের উদাহরণ দিয়ে দেখবো যে হাজার ইসের বুঝে দেওয়া আছে, ভালোই। দ্যাট মিনস সহজে বুঝো, মানে এইটারে ধরে আমি এটার উপর বসাতে চাইলাম, এটার ধরে এটার উপর বসাতে চাইলাম, কোনোভাবেই মিলবে না। না যাচ্ছে এইখানে এইচ বসবে আর এইখানে ওএইচ বসবে, এটার এই যে এটার ধরে যদি এখানে নিয়েছি, এটার উপরে কি এইচ বসবে, এটার উপরে ওএইচ বসবে, অর্থাৎ সমানে সমানে বলা কি খাপে খাপে বসানো যাবেই না, ঠিক আছে? দ্যাট মিনস আমরা কি বলতে পারি, এটা মানে পরস্পরের কি পরস্পরের মিরর ইমেজ বা পরস্পরের উপর সমাপতিত হবে না। তো এটাই মূলত মিরর ইমেজের মানে ব্যাপারটা মারাত্মক লেভেলের ইজি। তো এই জন্য আমরা বলতে পারি এই দুইটা ডিলেকট্রিক অ্যাসিড আর মানে ইলেকট্রিক অ্যাসিড পরস্পরের কি পরস্পরের এরা পরস্পর হচ্ছে যে একে অপরের কি আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে? অপটিক্যাল পরস্পরের কি পরস্পরের অপটিক্যাল আইসোমার। আচ্ছা, এখন আমাদের এই অপটিক্যাল আইসোমারের সাথে রিলেটেড একটা টপিক আছে যেটা হচ্ছে এনানসিওমার এন্ড রেসিমিক মিশ্রণ। দেন আমরা একটা সিকিউ সলভ করে আজকে ক্লাস আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এনানসিওমার এন্ড রেসিমিক মিশ্রণ। enantiomer and racemic mixture. আচ্ছা, এখন কথা হচ্ছে এনানসিওমার এন্ড রেসিমিক মিক্সচারের যে এনানসিওমারের যে প্রথমে এনানসিওমার দিয়ে স্টার্ট করি, এর যে বৈশিষ্ট্য আর আলোক সমান মানে বৈশিষ্ট্য সেম, মানে পরস্পর কি মিরর ইমেজ দিবে, অর্থাৎ পরস্পরের উপর কি সমাপতিত হবে না। ওকে, ঠিক আছে। অ্যান্ড আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটি আর একবার দিই, এটা কি আমাদের ডিলেকট্রিক অ্যাসিড, আর এটা কি ইলেকট্রিক অ্যাসিড। এটা ডিলেকট্রিক অ্যাসিড আর এটা হচ্ছে ইলেকট্রিক অ্যাসিড। ওকে, আর এটা পরস্পর কি মিরর ইমেজ। মিরর ইমেজ কেন, মানে একটার উপর একটা কি সমবর্তিত হয় না, ঠিক আছে? ফলশ্রুতিতে আমরা বলতে পারি কি যে এইটা এনানসিওমার, হ্যাঁ সেটা তখনই বলতে পারবো আর একটা যদি শর্ত খিলাপ করে, মানে মেইন শর্ত সেটা কি, মানে ধরো পরস্পরকে ভিন্ন ভিন্ন কোণে ঘুরায়, মানে এটা যদি ডিলেকট্রিক অ্যাসিড প্লাস 2.3 ডিগ্রি, মানে মান সেম কিন্তু দিক ভিন্ন, দিক অর্থাৎ একটা যদি প্লাস 2.3 ডিগ্রি কোণে ঘুরায় এতটুকু, আর ঠিক তার বিপরীতে ঠিক ওই সেম পরিমাণ কিন্তু দিক ভিন্ন, জন্য মাইনাস 2.3 ডিগ্রি কোণে ঘুরাবে, ঠিক আছে? অর্থাৎ সেম বাট অপোজিট রোটেশন। এটা হচ্ছে মিরর ইমেজ। সেকেন্ডটা কি শিখলাম যে সেম বাট অপোজিট রোটেশন। আচ্ছা, অ্যান্ড সমমলার মিশ্রণটি কি আলোক নিষ্ক্রিয়।
আচ্ছা, এদের সমমূলার মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয় আমি বলতেছি। সাপোজ আমরা কোনো একটা দ্রবণটা বা কিছু একটা টাইপের নিছি, যেগুলোতে আমরা এই মানে এক্সপেরিমেন্টে করতে পারি। তো সেখানে দেখা যাচ্ছে যে এই ডিলেকট্রিক অ্যাসিড প্লাস 2.83 গুণে এইদিকে ঘুরাইলো, এইদিকে সাপোজ 2.83 ডিগ্রি কোণে ঘুরাইছে। ঠিক ইলেকট্রিক অ্যাসিডটাও আমি লিখলাম ঢাললাম, আর ইলেকট্রিক অ্যাসিড কী করলো, ঠিক তার বিপরীতে ওই সেম, মানে এখানে ধরো +2.3, এখানে -2.3 ডিগ্রি কোণে ঘুরাইলো। দ্যাট মিনস মান সেম কিন্তু দিক বিপরীত। তাহলে পরস্পরকে নিউট্রালাইজ করে দিল, মানে নিষ্ক্রিয় করে দিছে। ঠিক আছে, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এইটা এখানে একটা লাঠি আছে, একজন ঘুরাইলে এই 2.3, আরেকজন এসে ঠিক তার বিপরীতে সেম 2.83 কোণে মানে অন্যদিকে ঘুরাইছে। দ্যাট মিনস ও যেরকম ছিল ওইরকমই আছে, অর্থাৎ আলোক নিষ্ক্রিয়। মানে সহজে বোঝানোর জন্য আমি এইভাবে বুঝাইলাম। তাইলে আর এই যে ব্যাপারটা আমি বললাম যে সমমোলার মিশ্রণটি আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, সাপোজ আমি এখানে কি ওই ডিলেকট্রিক অ্যাসিড নিলাম হচ্ছে 500 ml, আর হচ্ছে এটাও নিলাম 500 ml। তাহলে মানে বলা যায় সমমোলার মিক্সারের ঘটনা যখন আমি ঘটাবো তখন সেম বা ডিরেকশন অপোজিট হওয়ার কারণে, মান সেম বা ডিরেকশন অপোজিট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সমবর্তিত আলো যেটা, সেটাকে অন্য কোনো দিকে আর ঘুরাইতে পারবে না। দ্যাট মিনস আলোক নিষ্ক্রিয় জন্য আমরা বলবো। ঠিক আছে, আর এই যে দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ, দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণকে আমরা কি বলবো, এইটারই আমরা বলবো হচ্ছে রেসিমিক মিক্সচার। কি বলবো, দুটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ কি আমরা কি বলবো, রেসিমিক মিক্সচার। ওকে, বাংলাতে লেখা হচ্ছে রেসিমিক মিক্সচার। আচ্ছা, আমি ইংলিশেই লিখতেছি। এরকম কোশ্চেন জ্ঞান অনুধাবনে আসার সম্ভাবনা বেশি। রেসিমিক মানে এই যেটা আলোক সামান্য, যেটা একদম 10 স্টার, এইচএসসি এর এমসিকিউ, সিকিউ, এডমিশনের এমসিকিউ প্লাস রিটেন টাইপের যেগুলো, সবগুলোতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি বলছি যে এই যে টপিকটা আমরা তখন পড়লাম যে এনানসিওমার অ্যান্ড রেসিমিক মিক্সচার, এগুলো দেখা যাচ্ছে জ্ঞান এবং অনুধাবনে আসার সম্ভাবনা বেশি, সেটা আমি বলছি। রেসিমিক মিক্সচার, তাহলে এখন কথা হচ্ছে রেসিমিক মিক্সচার কি, যেহেতু দুটো এনানসিওমারের সমমোলার মিশ্রণ আর এরা পরস্পরকে কি আলোক নিষ্ক্রিয় করে। দ্যাট মিনস রেসিমিক মিক্সচারও আমরা বলতে পারবো যে আলোক নিষ্ক্রিয়। এমসিকিউ তো ধরো দিয়ে দিল যে কোনটি আলোক নিষ্ক্রিয়, অনেক কিছু অপশন আছে, রেসিমিক মিক্সচার আছে, তখন কি দেখাবে, রেসিমিক মিশ্রণ দেখাবে। এই হচ্ছে বিষয়। তো এই ছিল আমাদের আলোক সমানুর বিষয়। আমাদের এই টপিকটা ক্লিয়ার আমি আশা করতেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা সিকিউ সলভ করবো, বাট তোমরা দ্রুত লিখে নিবে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। ওকে, এই সিকিউরিটি আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 22 সালে আসছে। এক নম্বর হচ্ছে উদ্দীপকটা কিভাবে দিছে, এরকম একটা নাম্বার দিছে অ্যান্ড এক নাম্বার একটা কম্পাউন্ড দিছে, আর 2 নম্বর একটা কম্পাউন্ড দিছে। আর হচ্ছে 3 নম্বর একটা কম্পাউন্ড দিছে। এখন গরু নাম্বার কোশ্চেন বলছে উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আচ্ছা, তো এখানে আমরা একটা সলিউশন করতেছি। তো জ্যামিতিক সমানতার শর্তগুলো কি কি ছিল আমরা সেগুলোকে দেখি। আমরা তো পড়ে আসলাম, ঠিক না, আমি বলছি, বাট এখন আমরা লিখে নিই, কারণ এগুলো যখন তোমরা আনসার করবে মাস্ট একদম টু দ্য পয়েন্টই তোমাদের লেখা লাগবে। ঠিক আছে, জ্যামিতিক
সমানতার শর্ত কি কি ছিল? 1 নম্বরে আমাদের ছিল যে চাকরিক যৌগ বা প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ হইতে হবে। আমরা দেখে আসছি চাকরিক যৌগ বা প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে। 2 নম্বর হচ্ছে কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব নয়। কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব নয়। এগুলো আমরা সব দেখে আসছি। তো যেগুলো দেখে আসছি ওইগুলো কি ঠিকভাবে গুছিয়ে তোমরা কি লিখবে, ঠিক আছে, টু দ্য পয়েন্টে। আর হচ্ছে যৌগ গঠনে একটা স্ট্রাকচার বলছিলাম এবিসি সিএবি, আর হচ্ছে এবিসি সিএডি। যৌগ গঠনে এবিসি সিএবি অথবা এবিসি সিবিডি। কাঠামোর অনুরূপ হতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে এটা কিভাবে কি হইলো। ফলশ্রুতিতে আমরা দেখি যে প্রথমে আমরা কি বলছিলাম যে সোজা কথা মুক্ত আবর্তন সম্ভব না অ্যান্ড প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ। তো এটা তো মারাত্মক ইজি। দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটা আছে? এইটাই তো একমাত্র। এটা তো দ্বিবন্ধন নাই, এটা তো দ্বিবন্ধন নাই, ঠিক না? 1 নম্বরটা দ্বিবন্ধনযুক্ত প্রতিস্থাপিত যৌগ অ্যান্ড মুক্ত আবর্তন সম্ভব নয়। কার্বন কার্বন অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব নয়। ব্যাস, আমরা পেয়ে গেছি 1 নম্বরটা। তাই আমরা দেখি কিভাবে এটা দিব। দেখা যাচ্ছে এখানে কি কার্বন কার্বন দ্বিবন্ধনটা আমরা এমনি লিখলাম, আর এই কারণের দুইটা হাতে একটাতে ক্লোরিন যুক্ত আছে আর একটাতে মিথাইল মূলক আছে, ঠিক আছে? তাহলে সিএল, এখানে কি CH3 এইভাবে দিলাম। আর এটাতে আমি কি দিলাম, এখানে CH3 এটা নিচে দিলাম আর এটা এখানে H-টার উপরে দিলাম। তাহলে এখন মিথাইল মূলকটা যদি টার্গেট করি তাহলে এটা কি একই পাশে CH3 আছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে সিস সমান। ওকে, এখন আমি জাস্ট কি এটা ট্রান্স বানানো তো অনেক ইজি। জাস্ট এখানে CH3টা এখানে নিয়ে গেলাম, হ্যাঁ, আর এখানে কি CH3টা এখানে রেখে দিলাম। ভালো কথা, এখানে H, এখানে Cl। তাহলে এখন আমরা এটা কি বলতে পারবো? এটা আমরা ট্রান্স বলতে পারবো। কারণ কি আমরা টার্গেট করছি মিথাইল মূলকরে, আর এদের দূরে কি ভিন্ন ভিন্ন প্রান্তে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্স সমান। তাই প্রতিস্থাপিত মানে প্রথমত কি মুক্ত আবর্তন সম্ভব নয়, বুঝলাম। অ্যান্ড প্রতিস্থাপিত দ্বিবন্ধনযুক্ত যৌগ, অ্যান্ড এটা স্ট্রাকচারটা কি মানে এবিসি, হ্যাঁ, এবিসি সিএবি, ঠিক আছে? বা আমরা ওই যে এইচ এর বদলে হ্যাঁ এবিসি সিবিডি ওই ফরম্যাটে আছে, ঠিক আছে? আচ্ছা, আর কার্বন যদি সেম ই থাকতো, সাপোজ এখানে CH3 আছে, এখানে CH3 আছে, সেম অথবা এখানে এইখানে H আছে, এখানে H আছে, অথবা যে কোনো একটা কার্বন দুইটা হাতে যদি সেম থাকতো মূলকগুলো, তাহলে এটা কি জ্যামিতিক সমতা দিত না, ঠিক আছে? বাট এখন কি সব কন্ডিশন ফিল আপ করছে। দ্যাট মিনস 1 নম্বর যৌগটা কি আমাদের জ্যামিতিক সমতা দেয়। তো এখন আমি ঘোড়া নাম্বার করতেছি। ঘরে নম্বরে বলছে উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে, বিশ্লেষণ করো। উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা
সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে। এটা বিশ্লেষণ করতে বলছে, মানে ওই যে কি শর্ত, কেন কি হয়েছে, এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা এটা ব্যাখ্যা করা আর কি। তো মারাত্মক লেভেলের ইজি। 3 নাম্বার কি আছে? 3 নাম্বারটা আছে হলো, আমরা একটু দেখি 3 নাম্বারটার সাথে কিসের মিল আছে। দেখো তো চেনো কিনা, এই কার্বন যেটা আছে, এই কার্বনের সাথে একটা মূলক হলো COOH কার্বক্সিলিক অ্যাসিডের, একটা মূলক হচ্ছে H প্রোটন, একটা মূলক হচ্ছে হাইড্রক্সিল OH, আর একটা মূলক হচ্ছে মিথাইল CH3। অর্থাৎ এই কার্বনের সাথে বাকি যে 4টা একযোজী মূলক আছে প্রত্যেকেই আলাদা আলাদা, প্রত্যেকেই ভিন্ন। দ্যাট মিনস এটা কি আলোক সমানতা দিবে, ঠিক না? কারণ কি, কারণ এটা একটা কাইরাল কেন্দ্র বা কাইরাল সেন্টার, এই কার্বনটা এটা কাইরাল কার্বন, তো আমরা ইজিলি বুঝছি এটা একটা আলোক সমানতা দিবে। দ্যাট মিনস এদের থেকে ভিন্ন। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমেই লিখব কি, আলোক সমানতার শর্তটা আগে লিখে নিই। প্রথমে কি কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র থাকতে হবে, ইংলিশে বলে কাইরাল সেন্টার। আলোক সমানতার শর্ত, কাইরাল কার্বন থাকা লাগবে, বা কাইরাল কেন্দ্র, ইংলিশে কাইরাল সেন্টার, কাইরাল কার্বন থাকা লাগবে। আমি এটা লিখে দিলাম, তোমরা একটু বড় করে লেখো, বা কাইরাল কেন্দ্র, ইংলিশে হচ্ছে কাইরাল সেন্টার থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে পরস্পরের মিরর ইমেজ, অর্থাৎ কি অসমপতিত। হ্যাঁ, উভয় সমানুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, মানে ওই মিরর ইমেজ, ওইটাই বাংলায় লিখছি। উভয় সমানুর কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। ঠিক আছে, অর্থাৎ মিরর ইমেজ বা পরস্পরের উপর অসমপতিত। মিরর ইমেজ বা পরস্পরের উপর অসমপতিত আছে, ডিটেলসে লিখে দেবে। আচ্ছা, ফলশ্রুতি আমরা এটা কিভাবে যোগ্যটা বানাবো? কার্বন আছে, এটা তো আমরা করে আসছি অনেকবারই, তারপর আমরা আরেকবার করি, ভালোই লাগে করতে। সি, তারপর হচ্ছে একটাতে দিলাম COOH, হ্যাঁ, এই সাইডে দিলাম H, মানে প্রথমটা ডিলেকট্রিক বানাই, OH-টা এইদিকে দিলাম, কেউ তো আর মানা করবে না, নিজে CH3 দিলাম, এটার নাম কি ডিলেকট্রিক অ্যাসিড। কাইরাল কার্বন, কেন কাইরাল কার্বন? প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে একযোজী, এটা একযোজী মূলক, এটা একযোজী মূলক, এটা একযোজী মূলক, প্রতিটা একযোজী মূলক কি এই কার্বনের সাথে যে একযোজী মূলকগুলো আছে চারটাই আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন। আচ্ছা, পরস্পর কি মিরর ইমেজ দিবে। ওকে, এখানে ওয়েস্টে আমরা বামে দেওয়া লাগবে মাস্টার, অর্থাৎ এটা এলেকট্রিক বানাইতেছি। ঠিক আছে, বুঝে বুঝে বাচ্চাদের প্র্যাকটিস করবা, দেখবা যে আল্লাহর রহমতে তোমাদের লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। তো এটার নাম কি ইলেকট্রিক অ্যাসিড। ওকে, এন্ড এই লেখাটা লিখলা যে একটা সমুদ্র তলের ডান দিকে ঘুরাইলে আরেকটা কি, আরেকটা হচ্ছে বাম দিকে ঘুরে। ঠিক আছে, অ্যান্ড যেহেতু কাইরাল কার্বন আছে, মানে কাইরাল কার্বন আছে বা কাইরাল কেন্দ্র আছে, অর্থাৎ কার্বনের সাথে প্রতিটা কি একযোজী মূলকই, মানে ভিন্ন ভিন্ন। ঠিক আছে, অ্যান্ড পরস্পরে কি দর্পণ প্রতিবিম্ব হয়, অর্থাৎ মিরর ইমেজ দেয়। ফলশ্রুতিতে আমরা বলতে পারি যে 3 নং যে যৌগটি আছে এরা কি, এরা হচ্ছে পরস্পরের আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, তো এইভাবে তোমরা টু দ্য পয়েন্টে লিখবে এই চিত্রটা, মানে গাঠনিক যে সংকেত, একটা এই যে মিরর ইমেজ, এইভাবে তোমরা হচ্ছে কি সুন্দরভাবে লিখে দিবে টু দ্য পয়েন্টে। আমি আশা করতেছি যে তোমরা প্রত্যেকেই তোমাদের বোর্ডে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি HW দিব, তোমরা সবাই HW লিখে নেবে, অ্যান্ড HW গুলো টাইমলি করবে অবশ্যই।
একটা হচ্ছে সিরিয়ালের পর SW, দ্বিতীয় হচ্ছে সিরিয়ালের পর SW। অর্থাৎ আমি যেগুলো পড়াইছি সেগুলো তোমরা একদম ভালোভাবে রিভিশন দিবে। দেন জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এগুলো কি, এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে 5-6 বার বুঝে বুঝে, ঠিক আছে? মানে সিরিয়ালের পর SW করবে। দেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা 20টা সিকিউ সলভ করবে। প্রশ্ন হলো কি 20টা সিকিউ কি এক টাইপ থেকে করবে? না, দেখা যাচ্ছে তোমরা কি করবে, অ্যালিফেটিকে আমরা যে পড়ে আসছি, ঠিক আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, দেন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো প্রত্যেকটা মিলাই ঝিলাই দেখা যাচ্ছে অ্যালিফেটিক দিয়ে 10টার মতো করলে, দেন অ্যারোমেটিক যেগুলো আছে ওগুলো থেকে 7-8টা, মানে হ্যাঁ 7-8টা করলে, ঠিক আছে। দেন বাকি যে 2-3টা থাকে ওগুলো হচ্ছে কি, ওগুলা এই সামান্যতা দিয়ে করলে, ঠিক আছে। তাহলে এইভাবে সুন্দর করে প্রতিটা টাইপ কভার করে, প্রতিটা টাইপস কভার করে কি ব্যালেন্স করে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে যে আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা এই চ্যাপ্টারে একটা ভালো একটা অবস্থানে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা একদম ভালোভাবে বুঝে বুঝে করবে, ঠিক আছে, ব্যাখ্যা বিশ্লেষণ সহজে, কি হইলো, কেন হইলো, কিভাবে হইলো। বোর্ডে আসা 200টা MCQ। অ্যালিফেটিক থেকে কয়টা করবো, অ্যালিফেটিক থেকে 50টা করো, মানে অ্যারোমেটিক থেকে 50টা করো, আর অ্যালিফেটিক থেকে 150টা করো, ঠিক আছে। 200টা MCQ সলভ করবে, ঠিক আছে। এইভাবে এই চ্যাপ্টারগুলো টাইমলি করো। আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা এই চ্যাপ্টারে মানে দেখা যাচ্ছে যে একটা ভালো একটা অবস্থান তোমরা প্রত্যেকেই, যারাই লেকচার 1 থেকে লেকচার 17 পর্যন্ত করছো, তোমরা প্রত্যেকেই ভালো একটা অবস্থানে এই চ্যাপ্টারে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকে ক্লাস। আমি আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।